হোসেন সাহেব যাবার ব্যাপারে খুবই উৎসাহ দেখালেন। মনোয়ার আর অনাগ্রহ যেমন চোখে লাগে, তার অতিরিক্ত আগ্রহ তেমনি চোখে লাগে। তিনি নানান রকম লিস্ট করতে লাগলেন। সময়ে অসময়ে নীলুর সঙ্গে বসে পরামর্শ। হারিকেন নিতে হবে, বুঝলে বৌমা, এটা খুবই দরকার। ওখানে নিশ্চয়ই হারিকেন আছে বাবা। তা তো আছেই, হয়তো একটা, বড়জোর দুটা। এতগুলো মানুষ আমরা যাচ্ছি, দুটা হারিকেনে আমাদের কি হবে বলো? টর্চ লাইট নিতে হবে, মোমবাতিও নিতে হবে, একটা কেরোসিনের চুলাও নেওয়া দরকার। ধরো চট করে যদি এক কাপ চা খাবার দরকার হলো, কোথায় পাবে? সেখানে তো আর গ্যাসের চুলা নেই। কি বলো মা? জি, তা তো বটেই। তুমি জহির আর সাহানাকেও বলো, ওদেরকে নিয়ে যাই। জি, তাদেরকেও বলবো। টুনির বাবার ছুটি হয় কিনা এখনো বুঝতে পারছি না তো। ছুটি হলেই বলবো বাবা। না না, তুমি মা আগে থেকেই বলো। সাহানা বেড়াতে যাবার কথায় ঠোঁট উল্টে বলল, তোমাদের ব্যাপার, তোমরা যাও, আমাকে টানছো কেন? নীলু বিস্মিত হয়ে বলল, আমাদের ব্যাপার মানে? তুমি কি আমাদের কেউ নও? না ভাবি, আমি তোমাদের কেউ না। ও, তাই নাকি? আমি অবশ্য এটা আগে জানতাম না, এখন জানলাম। না হয় তুমি বাইরের গেস্ট হিসেবেই আমাদের সঙ্গে চলো। বাইরের গেস্টও তো কিছু যাচ্ছে। বাইরের কে যাচ্ছে? আমাদের বাড়িওয়ালার মেয়ে বিনা। আনিস ভাই যাচ্ছে না? না। দুনিয়া শুদ্ধ লোককে তোমরা নিচ্ছ, তাকে নিচ্ছ না কেন? সে কি দোষ করল? বলেছিলে তাকে? নীলু গম্ভীর মুখে বলল, না। বলনি কেন? এটা তো ভাবি সাধারণ ভদ্রতা। এক বাড়িতে থাকে, দিনরাত এটা ওটা ফরমাস খেটে দেয় আর। সাহানা কথা শেষ করল না। নীলুর কঠিন চোখের সামনে থতমত খেয়ে গেল। নীলু কড়া গলায় বলল, ওই চিন্তা এখনো তোমার মাথায় ঘুরছে সাহানা? সাহানা টেনে টেনে বলল, কোন চিন্তা? তুমি ভালোই জানো কোন চিন্তা। অনেক তো হলো সাহানা, আর কেন? তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না ভাবি। আমি শুধু বলছি, ভদ্রতা করে হলেও তোমার উচিত ছিল আনিস ভাইকে বলা। সবাই যখন যাচ্ছে, তাই। আনিস এ বাড়িতে এখন থাকে না, থাকলে নিশ্চয়ই বলতাম। আনিস ভাই তাহলে থাকে কোথায়? আমি জানি না। সে কি কথা ভাবি? তুমি জানো না কেন? আমাকে কিছু বলে যায়নি, কাজেই আমি জানি না। শাহানাকে দেখে মনে হচ্ছে সে এক্ষুনি কেঁদে ফেলবে। নীলুর বিরক্তির সীমা রইল না। এসব কি শুরু করেছে শাহানা? আনিসকে নিয়ে বাড়াবাড়িটাই তার অসহ্য লাগছে। নীলুর কেন জানি মনে হচ্ছে এই বাড়াবাড়ি খানিকটা লোক দেখানো। নীলু বলল, আমি এখন উঠবো শাহানা, তুমি জহিরকে নিয়ে আমাদের সঙ্গে গেলে আমাদের ভালো লাগতো। শুধু তোমাদের ভালো লাগলে তো হবে না ভাবি, আমারও ভালো লাগতে হবে। আমার ভালো লাগবে না। কি করে বুঝলে ভালো লাগবে না তোমার? জানি না কি করে বুঝলাম, তবে লাগবে না। নীলু উঠে দাঁড়ালো। শাহানার এখানে এসে তার মনটাই খারাপ হয়ে গেছে। অনেক রকম ঝামেলা করেও আসা, অফিস থেকে এই কারণে তাকে ছুটি নিতে হয়েছে। ভেবেছিল প্রথম আসবে শাহানাদের বাড়ি, সেখান থেকে যাবে শারমিনদের বাড়িতে, কিন্তু এখন আর কোথাও যেতে ইচ্ছা করছে না। নীলু অবাক হয়ে লক্ষ্য করল শাহানা দোতলা থেকে নিচে নামল না। সিঁড়িতে দাঁড়িয়ে বলল, ঠিক আছে ভাবি, পরে দেখা হবে, সময় পেলে আবার এসো, অবশ্য যদি তোমার ইচ্ছা করে। গেটের কাছে জহিরের গাড়ি। ড্রাইভার বলল, আপনি এসেছেন শুনে স্যার পাঠিয়ে দিয়েছেন, যেখানে যাবেন নিয়ে যাব। নীলু বলল, আমার গাড়ি লাগবে না, রিক্সা নিয়ে চলে যাব। স্যার তাহলে খুব রাগ করবেন আপা, আসেন। বাসায় ফিরে দেখে বসার ঘরে আনিস জড়সড় হয়ে বসে আছে। নীলুর কেন জানি খুব খারাপ লাগছে। ইচ্ছে করছে খুব কড়া কড়া কিছু কথা শোনাতে।
ভাবি, ভালো আছেন? হ্যাঁ, ভালো। আমার নামে কি কোনো চিঠি এসেছে ভাবি? না তো, কোনো চিঠি-ফিটি আসেনি। যদি আসে একটু রেখে দেবেন। আমি এসে নিয়ে যাব। ঠিক আছে, রাখব। ভাবি, আপনার কি শরীর খারাপ? শরীর ঠিকই আছে। তুমি এখন যাও। আমি শুয়ে থাকব। প্রচণ্ড মাথা ধরেছে। আনিস ইতস্তত করে বলল, ভাবি, আমাকে কিছু টাকা দিতে পারবেন? ১০২। নীলু ঠান্ডা গলায় বলল, এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আনিস চলে গেল। সে প্রচণ্ড লজ্জা পেয়েছে। ঘর থেকে বেরোবার সময় দরজায় একটা ধাক্কা খেল। হাঁটতে গিয়ে লক্ষ্য করল ঠিকমতো পা ফেলতে পারছে না। সে ভেবেই পেল না নীলু ভাবির মতো মানুষ তার সঙ্গে এমন খারাপ ব্যবহার কেন করলেন। তার চোখ ভিজে উঠতে শুরু করেছে। নিজেকে সামলাতে না পারলে টপ টপ করে চোখ থেকে পানি পড়বে। রাস্তার লোকেরা হাঁ করে তাকিয়ে থাকবে। রাস্তায় নামবার আগে যে করেই হোক নিজেকে সামলাতে তো হবে। সে নিঃশব্দে ছাদে উঠে গেল। ছাদে তার নিজের ঘরটির দরজা খোলা, সুন্দর পর্দা ঝুলছে। কে থাকে এখানে? আনিস কৌতূহলী হয়ে এগিয়ে গেল। পর্দা সরিয়ে উঁকি দিল। বিনা গভীর মনোযোগে পড়ছে। পিঠময় খোলা চুল, চেয়ারে পা তুলে কি অদ্ভুত ভঙ্গিতে বসা। আর ঘরটি কি সুন্দর সাজিয়েছে। এই বিনা! বিনা চমকে উঠল। আরে, আনিস ভাই, আপনি কোথা থেকে? আকাশ থেকে। আসুন আসুন, ভেতরে আসুন তো। আনিস ভেতরে ঢুকল। বিনা বলল, আপনার ঘরের দখল নিয়ে নিয়েছি। তাই তো দেখছি। নিরিবিলি পড়াশোনার জন্য এটা করলাম। আপনাকে তাড়িয়েছি এই কারণেই। ভালো করেছ। উপায় ছিল না, কারণ আমাকে তো খুব ভালো রেজাল্ট করতে হবে। সারা জীবন ফার্স্ট সেকেন্ড হতে হবে। কেন বলুন তো? বলতে পারছি না। কারণ আমি এমন একজন পুরুষকে বিয়ে করব যার কাজ হবে দিনরাত ঘরে বসে থাকা। কাজেই চাকরি টাকরি করে এই লোককে খাওয়াতে হবে। তার জন্যই আমার খুব ভালো রেজাল্ট দরকার, যেন পাশ করলেই চাকরি হয়ে যায়। বুঝতে পারছেন? পারছি। এখন বলুন তো, আমি কেমন মেয়ে? তুমি খুব জেদি মেয়ে। ঠিক বলেছেন। আর আপনি হচ্ছেন একজন ভ্যাবদা পুরুষ। এখন বলুন, এ বাড়িতে কেন এসেছেন? এমনি এসেছি। না, এমনি না। নিশ্চয়ই কোনো কাজে এসেছেন। নীলু ভাবির কাছে এসেছিলাম। কেন? আমার কিছু টাকার দরকার হলো, মানে ইয়ে, পেয়েছেন টাকা? না, ওর হাত খালি। কত টাকা দরকার? তোমার ব্যস্ত হতে হবে না বিনা, আমি ব্যবস্থা করব। আহ, যেটা জিজ্ঞেস করেছি সেটা বলুন তো, কত টাকা দরকার? ১০২। বসুন এখানে, আমি নিয়ে আসছি। খবরদার, পালাবেন না। বিনা নিচে নেমে গেল। মা বাবা দুজনের কেউই বাসায় নেই। এক খালা আছেন, স্টিল আলমারির চাবি তার কাছে নেই। লতিফা তোষকের নিচে ভাঙতি টাকা পয়সা রাখেন। সেখানে ২টি ময়লা ন্যাতে ৫ টাকার নোট ছাড়া কিছুই নেই। বিনা খালি হাতেই উপরে উঠে এলো। ক্ষীণস্বরে বলল, আনিস ভাই, আপনি কোথায় থাকেন ঠিকানাটা লিখে যান। আমি সন্ধ্যার আগেই টাকাটা পাঠাবার ব্যবস্থা করব। তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ বিনা। আমি যা বলছি করুন। এই নিন কাগজ কলম, পরিষ্কার করে ঠিকানা লিখুন। আমি চা বানিয়ে আনছি, চা খেয়ে তারপর যাবেন। বিনা আবার নিচে নেমে গেল। সন্ধেবেলায় আনিসের বিস্ময়ের সীমা রইল না। তার কেন জানি মনে হচ্ছিল বিনা এরকম কিছু করতে বসতে পারে। সত্যি সত্যি করলেও তাই। নিজেই এসে উপস্থিত। নোংরা ঘর, চারপাশে নোনা ধরা দেয়াল, আস্তর উঠে উঠে আসছে। দিনহীন পরিবেশের কিছুই মেয়েটিকে প্রভাবিত করল না, কিংবা
হয়তো করেছে, সেটা বুঝতে দিচ্ছে না। সে আনিসের চৌকিতে বসে আছে বেশ সহজ ভঙ্গিতে, যেন এটাই তার ঘরবাড়ি। কথাও বলছে সহজ স্বরে। পাশের চৌকিটায় কে থাকেন? আমার রুমমেট। উনি এখন নেই। না, অফিস শেষ করে টিউশনিতে যান, ফিরতে ফিরতে এই 10টা 11টা। আপনারা কি নিজেরাই রান্না করেন? হাঁড়ি পাতিল দেখছি। হ্যাঁ, নিজেরাই করি, খরচ কম পড়ে। রান্না করেন কে? বেশিরভাগ সময় আমিই করি, আমার অবসর বেশি, তাই। আজ কি রান্না করলেন? এখনো কিছু করিনি। আজকের রান্নাটা আমি করে দিই। আনিস আঁতকে উঠে বলল, কি বলছো এসব? তুমি কি রান্না করবে? কেন? আপনার কি ধারণা আমি রান্না জানি না? জানবে না কেন? নিশ্চয়ই জানো। কোনো রকম ঝামেলা না করে তুমি চুপচাপ বসে থাকো তো, কিচ্ছু করা লাগবে না। আমি কিন্তু এখানে অনেকক্ষণ থাকবো। অনেকক্ষণ থাকবো মানে? অনেকক্ষণ থাকবো মানেও আপনি জানেন না? বাংলা ভুলে গেছেন নাকি? আনিস কি বলবে কি করবে ভেবে পেল না। এই মেয়েটা তাকে মনে হচ্ছে সত্যি সত্যি বিপদে ফেলবে। সন্ধ্যা হয়ে আসছে। পাশের ঘরগুলির বোর্ডাররা বারবার উকিঝুঁকি দিচ্ছে। আনিস হারিকেন ধরালো। বিনা অবাক হয়ে বলল, হারিকেন কেন? আপনাদের ইলেকট্রিসিটি নেই? ছিল, বাড়িওয়ালা 1 বছর যাবত ইলেকট্রিসিটির বিল দিচ্ছে না, লাইন কেটে দিয়েছে। বাড়িওয়ালাও মনে হয় আপনাদের মতোই গরিব। আসলেই তাই। এই এতটুকু বাড়ি, এর 7জন শরিক। শরিকে শরিকে বিবাদ লেগেই আছে। বিবাদ মানে কঠিন বিবাদ। মারামারি হচ্ছে ভালোভাবে। পরশু একজন আরেকজনকে রাম দানিয়ে তাড়া করেছিল। বলেন কি? আজও হয়তো করবে। করে, করুক, এই ঘরে না ঢুকলেই হলো। রাত 10টা বেজে গেছে, বিনা ফিরছে না। বিনার বাবা থানায় ডায়েরি করতে গিয়েছেন। ওসি সাহেব চোখ মোটকে জিজ্ঞেস করেছেন, মেয়ের কোনো লভ টভ আছে নাকি? তিনি শুকনো গলায় বলছেন, আমার মেয়ে ওই রকম না। আগে ভালো করে খোঁজ নিন। মেয়ের ট্রাঙ্ক, সুটকেস এসব খুলে দেখুন চিঠিপত্র পান কিনা। তার ঘনিষ্ঠ বান্ধবীদের জিজ্ঞাসাবাদ করুন, ওরা এই সব ভালো জানবে। টাকা পয়সা কিছু নিয়ে গেছে? তার মার কাছ থেকে 500 টাকা নিয়ে গিয়েছিল। নিউ মার্কেট থেকে কি একটা বই কিনবে, টেক্সট বুক। ওইটা ফালতু কথা, যাওয়ার ভাড়া নিয়ে গেছে। সপ্তাহে এরকম 3-4টা কেস আমরা ডিল করি। মেয়ে পালিয়ে যায় পেয়ারের লোকের সঙ্গে, সস্তার একটা হোটেলে উঠে ফুর্তি করে। এইসব কি বলছেন আপনি? সত্যি কথা বলছি রে ভাই, তাও তো সবটা বলছি না, রেখে ঢেকে বলছি। মাঝে মাঝে কি হয় জানেন, ছেলে মেয়েটাকে ভুজুং ভাজুং দিয়ে বের করে নেয়, একটা হোটেলে নিয়ে তোলে। সেই হোটেলে আগে থেকেই তার বন্ধু বান্ধব অপেক্ষা করছে। তারপর মচ্ছবটা কি, বুঝতে পারছেন তো? এইসব হারামজাদাদের ধরতেও পারি না। মেয়ে বা মেয়ের আত্মীয় স্বজন কেউই কেস করে না। সম্মানহানির ভয়, মানে ইজ্জতের ভয়। মেয়ের আবার বিয়ে দেওয়ার প্রশ্ন আছে। ভাই, আপনি এসব কি বলছেন? যা বলছি সত্য বলছি, একটা শব্দও মিথ্যা না। যান, বাড়ি যান, যা করতে বললাম করেন। চিঠি পড়ে কোনো নাম ঠিকানা পেলে আমাদের খবর দেবেন, টাইট দিয়ে দেব। তিনি বাড়ি ফিরলেন ঘোরের মধ্যে। কয়েকবার এমন হলো যেন রিকশা থেকে গড়িয়ে পড়ে যাচ্ছেন। শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে। তার ধারণা হলো হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাকের সময় নাকি খুব ঘাম হয়। কি করে বাড়ি পৌঁছলেন তিনি নিজেই জানেন না। বারান্দার একটা মোড়াতে আনিস বসে আছে। বাড়ির ভেতর বেশ কিছু লোকজন। এদের গোলমাল ছাপিয়েও লতিফার গলা ছেড়ে কান্না শোনা যাচ্ছে। তিনি কাঁপা গলায় আনিসকে বললেন, এখনো পাওয়া যায়নি? আনিস বিব্রত স্বরে বলল, বিনার কথা বলছেন তো? ওকে নিয়ে এসেছি। নিয়ে এসেছো? কোথায় ছিল সে?
ইয়ে, মানে আমার ওখানে একটা বিশেষ প্রয়োজনে। বিশেষ প্রয়োজনে? তোমার কাছে? শুয়োরের বাচ্চা, তুমি মানুষ চেনো না? জুতিয়ে আমি তোমার দাঁত খুলে ফেলবো, বেঈমান নেমো খারাম। তিনি সত্যি সত্যি তার স্যান্ডেল খুলে ফেললেন। হইচই শুনে ভেতরের বাড়ির সবাই বেরিয়ে এলো। লতিফা এসে স্বামীর হাত ধরে প্রায় টেনে হিঁচড়ে ভেতরে নিয়ে গেলেন। হিস হিস করে বললেন, কেলেঙ্কারি আর বাড়িও না, যা হবার হয়েছে। এই রাতেই মেয়ের আমি বিয়ে দেব। কি বলছো এসব? কার সাথে বিয়ে দেবে? এই হারামজাদাটার সঙ্গেই দেব। উপায় কি? এত রাত পর্যন্ত একসঙ্গে ছিল কি না, কি হয়েছে কে জানে। আগুন আর ঘি। তিনি হতভম্ব হয়ে পড়লেন। লতিফা কাঁদতে কাঁদতেই বললেন, দাঁড়িয়ে থেকো না, কাজের জোগাড় দেখো। মাথাটা তোমার খারাপ হয়ে গেল নাকি? ওই হারামজাদাকে আমি জেলের ভাত খাওয়াবো, জুতা পেটা করব। লতিফা কঠিন স্বরে বললেন, আমি কোনো কথা শুনবো না। আজ রাতেই বিয়ে হবে। মেয়ে কি না কি করে এসেছে, আমার গা ঘিন ঘিন করছে, বমি এসে যাচ্ছে। সত্যিই তিনি হরহর করে এক গাদা বমি করলেন। রাত 12:35 আনিসের বিয়ে হয়ে গেল। লতিফা ট্রাঙ্কে তুলে রাখা তার নিজের বিয়ের শাড়িতে বউ সাজালেন। শফিকের একটা ধোয়া পাঞ্জাবি আনিসকে পরানো হলো। পাঞ্জাবি একটু বড় হলো, কাঁধের ঝুল অনেকখানি নেমে গেল, তবু সেই মাপে বড় ঘিয়ে রঙের পাঞ্জাবিতে অপূর্ব দেখালো আনিসকে। লতিফারও একসময় মনে হলো, ছেলেটার চেহারা তো ভালোই, সুন্দরী তো লাগছে, মেয়ে জামাই খারাপ কেউ বলবে না। শুধু বিনার বাবা কোনো কিছুতেই অংশগ্রহণ করলেন না। অন্ধকার বারান্দায় ইজি চেয়ারে গা এলিয়ে বসে রইলেন। হোসেন সাহেব গেলেন কথাবার্তা বলে তার মন ভালো করে দিতে। বিভিন্ন দিকে তিনি চেষ্টা করলেন। সবশেষে অত্যাশ্চর্য ওষুধ পালসেটিলা নিয়ে কথা বলা শুরু করতেই বিনার বাবা বললেন, এত ফালতু কথা বলেন কেন? ভেজর ভেজর করে মাথা ধরিয়ে দিয়েছেন। যান, বাড়িতে গিয়ে ঘুমান। চিলেকোঠার ঘরে তাড়াহুড়া করে বাসর সাজানো হয়েছে। আশপাশের বাড়ির মেয়েরা এসে জুটেছে। এদের আনন্দের কোনো শেষ নেই। সমস্ত ছাদ জুড়ে ছোটাছুটি। একটি রেডিওগ্রাম আনা হয়েছে ছাদে। বিশাল দুটি স্পিকারে তার স্বরে গান হচ্ছে। সন্ধ্যা কিন্নর কণ্ঠে গাইছেন, ও বাকবাকুম বাকবাকুম পায়রা। অপূর্ব সুরধ্বনিতে শীতের বাতাসে যেন নেশা ধরে গেছে। আনিসের চোখ বারবার ভিজে উঠছে। সে ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে চুপচাপ। প্রায় শেষ রাতের দিকে নীলু এসে বলল, আনিস, তোমার ঘরে যাও, বিনাকে আমরা নিয়ে আসছি। আনিস কিছু বলল না। নীলু বলল, আজ আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলাম। কিছু মনে রেখো না ভাই, অন্য কারণ ছিল তো। আমি এমন খারাপ মেয়ে না। আমি তোমাকে খুবই পছন্দ করি আনিস। ভাবি, আমি তা জানি। আজ যা হলো তোমার জন্য ভালো হলো। বিনা একটি অসাধারণ মেয়ে, দেখবে ও তোমার জীবনটাই বদলে দেবে। তাও আমি জানি ভাবি। এসো, ঘরে এসো। আপনার আঁচলে কি? গোলাপ, টবের গাছ থেকে ছিঁড়ে এনেছি। ফুল ছাড়া কি বাসর হয়? তোমার খুব ভাগ্য ভালো, আজ অনেকগুলো গোলাপ একসঙ্গে ফুটেছে। রাত প্রায় শেষ হয়ে এলো। আনিস অপেক্ষা করছে। তাকে ঘিরে আছে গোলাপের সৌরভ। জগতে কত অদ্ভুত ঘটনাই না ঘটে। এই ঘরে এমন একটি নাটক হবে, কে জানে। আনিসের মাথা ঝিমঝিম করছে, মনে হচ্ছে জ্বর এসে যাচ্ছে। বিনা এসে দাঁড়িয়েছে দরজার ওপাশে। তার সঙ্গে বেশ কটি মেয়ে, সবাই চাপা হাসি হাসছে। বিনার মাথা নিচু, তার মুখ দেখা যাচ্ছে না। সে মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। কাঁদছে নাকি মেয়েটা? কান্নার কি আছে? শেষ পর্যন্ত নীলগঞ্জ যাবার দিনক্ষণ ঠিক হয়ে গেল। দলটা মোটামুটি বড়ই। রফিক শারমিন ছাড়া সবাই যাচ্ছে।
শাহানা এবং তার বড় যাচ্ছে। শাহানার যাবার ইচ্ছা ছিল না, যাচ্ছে জহিরের কারণে। জহির কেন জানি যাবার জন্য উৎসাহী হয়ে পড়েছে। অবশ্য শেষ সময় এই দুজনও বাদ পড়ল। ট্রেন রাত 9টায়। জহির সন্ধেবেলা এসে বলল, একটা সমস্যা হয়েছে ভাবি। নীলু হেসে ফেলল। জহির বলল, বানানো সমস্যা নয়, সত্যি সমস্যা। তোমরা তাহলে যেতে পারছো না? না। সমস্যাটা কি? জহির ইতস্তত করে বলল, চলুন ভাবি, ছাদে যাই, সেখানে বলবো। বলতে না চাইলে বলার দরকার নেই জহির। ভাবি, আমি আপনাকে বলতে চাই, বলা দরকার। নীলু চিন্তিত মুখে ছাদে উঠে গেল। নির্ঘাত শাহানা খুব ঝামেলা বাঁধিয়েছে। সেই ঝামেলার প্রকৃতিটি কি, কে জানে। নিশ্চয়ই জটিল কিছু, নয়তো জহির এতটা অস্থির হতো না। সে সহজে অস্থির হবার ছেলে নয়। কি ব্যাপার বলো? বুঝতেই পারছেন, শাহানাকে নিয়ে একটা সমস্যা। আজ ভোরবেলায় নাস্তা খাবার সময় সামান্য একটু কথা কাটাকাটি হলো। তার পরপরই সে ছুটে তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সেই বন্ধ দরজা এখনো খোলেনি। বেশ অস্বস্তিকর অবস্থা বলতে পারেন ভাবি। মানে, এই জাতীয় অবস্থায় পড়ে আমার অভ্যাস নেই। খুব বিব্রত বোধ করছি। কথা কাটাকাটি কি নিয়ে হচ্ছিল? আনিস সাহেবকে নিয়ে। ও বলল আনিস সাহেবকে একদিন দাওয়াত করে খাওয়াতে চায়। আমি বললাম, খুব ভালো কথা, ওনাকে এবং ওনার স্ত্রীকে বলো। তাতেই ও রেগে আগুন। আমি বুঝলাম না, তাতে রেগে আগুন হবার কি? আমি বুঝতে পারিনি। শাহানা বলেছিল, তুমি এখানে তার স্ত্রীর কথা কেন বললে? তোমার কি ধারণা আমি শুধু তাকে একা খেতে বলবো? তা যদি চাইতাম তাহলে তো অনেক আগেই বলতে পারতাম। তা তো বলিনি। বিশ্রী ব্যাপার ভাবি। কাজের লোকদের সামনে হই চই চিৎকার, প্রায় হিস্টেরিয়ার মতো অবস্থা। শাহানার কথা শুনে তুমি কি বললে? আমি কিছু বলিনি। যা বলার মনে মনে বলেছি। লোকজনের সামনে সিন ক্রিয়েট করতে চাইনি। চলো তোমার সঙ্গে যাই, ওকে নিয়ে আসি। বাদ দিন ভাবি, আপনারা ঘুরে আসুন। নীলগঞ্জ গিয়ে আরো ঝামেলা করবে, আপনাদের আনন্দই মাটি করবে। আমি সব ঠিক করে দেব। চলো তো। কোনো দরকার নেই ভাবি, এই ব্যাপারটা আমিই ঠিক করতে চাই। বিশ্বাস করুন, আমি ভালো মতোই করব। ও খুবই ছেলে মানুষ জহির, ওর বয়সটা দেখো। আমি জানি। চলুন নিচে যাই, আপনাদের অনেক গোছগাছও বাকি। আমি গাড়ি রেখে যাচ্ছি, আপনাদের ট্রেনে তুলে দেবে। শারমিনের না যাওয়ার ব্যাপারটা নিয়ে মনোয়ারা নতুন করে কথা তুললেন। এই প্রসঙ্গ নিয়ে গত কদিন ধরেই তিনি চেঁচামেচি করছেন। রফিকের সঙ্গে একদিন তুমুল ঝগড়া হলো। শারমিন এ বাড়িতে আসছে না কেন, এর জবাবে রফিক বিরক্ত হয়ে বলেছে, আমি কি করে বলবো? সেটা শারমিনকে জিজ্ঞেস করো, ওটা তার ব্যাপার। হয়তো এ বাড়ি তার ভালো লাগছে না। এ বাড়ি ভালো লাগবে না কেন? খুব সম্ভব তোমার জন্যই লাগে না। দিন রাত ক্যাচ ক্যাচ যেভাবে করো। দিন রাত ক্যাচ ক্যাচ করি? রফিক এই প্রশ্নের জবাব না দিয়ে কেটে পড়ল। মনোয়ারা সারাদিন হইচই করে কাটালেন। আজ আবার শুরু হলো। নীলু টিফিন ক্যারিয়ারে খাবার দাবার ভর্তি করছিল। মনোয়ারা তাকে ধরলেন। বৌমা, হচ্ছেটা কি? নীলু বিস্মিত হয়ে বলল, কিসের কথা বলছেন মা? ছোট বৌমা এ বাড়িতে আসে না কেন? নীলু বলল, অনেকদিন পর বাবার বাড়ি গিয়েছে, কটা দিন থাকছে, থাকুক না। নীলগঞ্জ থেকে ফিরে এসে আমি ওকে এ বাড়িতে নিয়ে আসব। এখন নিজের বাড়িতেই থাকুক। নিজের বাড়ি? তুমি কি বলছো? বিয়ের পর মেয়েদের বাড়ি থাকে একটাই, সেটা হচ্ছে স্বামীর বাড়ি। আপনাদের সময় তাই ভাবা হতো মা, এখন দিনকাল পাল্টেছে। কিরকম পাল্টেছে? এখন বুঝি আর স্ত্রীরা স্বামীদের বাড়িতে থাকে না? তাহলে তুমি এখানে পড়ে আছো কেন? নীলু কথা ঘোরাবার জন্য বলল, আপনার কি সব গোছগাছ হয়েছে মা?
গোছগাছ আর কি করব, আমার হলো গিয়ে মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। সংসারে কি শুরু হয়েছে কিছু বুঝতে পারছি না। রাত 8টায় স্টেশনের দিকে রওনা হবার কথা। হোসেন সাহেবের দেখা নেই। শেষ মুহূর্তে তার মনে হয়েছে দুটি খুবই প্রয়োজনীয় ওষুধ তার সঙ্গে নেই। একটি হচ্ছে নাকস ভূমিকা, অন্যটি পালসেটিলা। গ্রামে যাচ্ছেন, দরকারের সময় হাতের কাছে ওষুধ পাওয়া যাবে না, বিপদে পড়তে হবে তখন। তিনি কাউকে কিছু না বলে ওষুধের খোঁজে গেলেন। ফিরলেন রাত 8:30টায়, যখন সবাই প্রায় নিশ্চিত যাওয়া হবে না। স্টেশনে রওনা হবার সময়ও কেউ জানে না ট্রেন ধরা যাবে কিনা। ট্রেন অবশ্য ধরা গেল, এবং ট্রেন ছেড়ে দেবার পর জানা গেল তাড়াহুড়োয় মনোয়ারার সুটকেসটাই আনা হয়নি। তিনি মুখ হাঁড়ির মতো করে নীলুকে বললেন, আমার জিনিসের দিকে কেউ কি আর লক্ষ্য রেখেছে? তা রাখবে কেন, আমি কি একটা মানুষ? ট্রেনে ওঠার উত্তেজনা, নতুন জায়গায় যাওয়ার আনন্দে টুনির জ্বর এসে গেল। হোসেন সাহেব তাকে এক ফোঁটা পালসেটিলা 200 খাইয়ে হাসি মুখে শফিককে বললেন, ওষুধটা সঙ্গে না থাকলে কি অবস্থা হতো চিন্তা করেছিস? তোরা খামোখা হইচই করিস, কিছুই বুঝিস না। টুনির জ্বর এসে যাওয়ায় তাকে অত্যন্ত আনন্দিত মনে হলো। কামরায় গাড়ি ভরা ঘুম, রজনী নিঝুম। ট্রেন ছুটে চলেছে। গফর গায়ে অনেকক্ষণ লেট করেছে, সেটা বোধহয় কাটিয়ে উঠতে চায়। নীলু ছাড়া বাকি সবাই ঘুমিয়ে। নীলুর ঘুম আসছে না। শীতের দিন, জানালার কাঁচ ওঠানো যাচ্ছে না। তার খুব ইচ্ছে করছে কাঁচ উঠিয়ে বাইরের দৃশ্য দেখে। অন্ধকার গ্রামের উপর হালকা জোছনা। কে জানে, আজ হয়তো জোছনা হয়নি। গাঢ় আঁধারে চারদিক ঢাকা। মাঝে মাঝে দূরে, বহু দূরে কুপি জ্বলছে। কোনো জায়গায় লক্ষ লক্ষ জোনাকি একসঙ্গে জ্বলছে আর নিভছে। বন্ধ ট্রেনের কামরা থেকে এইসব দৃশ্যের কিছুই দেখার উপায় নেই। নীলু মেয়ের কপালে হাত রাখল। জ্বর মনে হয় আরো বেড়েছে। সে তার হাতের উপর কম্বলটা ভালো মতো টেনে দিল। মাথা কাত হয়েছিল, সোজা করে দিল। শফিক বলল, ফ্লাস্কে কি চা আছে নীলু? আছে। তুমি ঘুমাওনি? হুম, চোখ বন্ধ করে পড়েছিলাম। গাড়িতে আমার ঘুম আসে না। শফিক উঠে নীলুর পাশে বসল। নীলু কাপে চা ঢালতে ঢালতে বলল, মেয়েটা 2 দিন পর পর জ্বরে ভোগে, ওকে একজন ভালো ডাক্তার দেখানো দরকার। ঢাকায় ফিরে একজন ডাক্তারের কাছে নিয়ে যাব, আমাকে মনে করিয়ে দিও। নীলু বলল, জানালাটা একটু খুলে দেবে, বাইরের দৃশ্য দেখব। ঠান্ডা বাতাস ঢুকবে নীলু, অল্প একটু খোলো। শফিক পুরোটাই খুলে দিল। আকাশে চাঁদ নেই, তবু নক্ষত্রের আলোয় আবছা ভাবে সব কিছু চোখে পড়ে। নদীর পানি ঝিকমিক করে জ্বলে। খোলা মাঠ থেকে চাপা আলো বিচ্ছুরিত হয়। কি অদ্ভুত লাগে দেখতে। এই সব দৃশ্য যেন পৃথিবীর দৃশ্য নয়, এদের হঠাৎ হঠাৎ দেখা যায়। তারা 4 দিন কাটালো নীলগঞ্জে। টুনির আনন্দের সীমা নেই। এক মুহূর্তের জন্য তাকে ঘরে পাওয়া যায় না। বাবলুর সঙ্গে সারাদিন রোদে রোদে ঘুরছে। বাবলুও আগের মতো নেই, তার মুখে কথা ফুটেছে। এই কদিনেই গ্রামের কথা বলার টান তার গলায় চলে এসেছে। টুনিকে এই ব্যাপারটি খুব অবাক করেছে। সেও টেনে টেনে কথা বলার চেষ্টা করছে। মনোয়ারা যা একেবারেই সহ্য করতে পারছেন না। তিনি টুনিকে চোখে চোখে রাখার চেষ্টা করেন, পারেন না। তার সবচেয়ে বড় ভয়, কখন এই মেয়ে হুট করে পানিতে না নেমে যায়। চোখে চোখে রেখেও কোনো লাভ হয় না, সুযোগ পেলেই পানিতে নেমে পড়ে। টুনি পানিতে নেমেছে এই খবর শুনলেই তিনি বিশ্রী রকমের হইচই শুরু করেন। নীলুকে বলেন, তুমি হচ্ছ মা, তোমার গায়ে লাগে না? চুপচাপ আছো, মেয়েটাকে ঘরে তালাবন্ধ করে রাখো। ওর কিছু হবে না মা, ওর সঙ্গে সব সময় একদল ছেলেপুলে থাকে, ওরা দেখবে। গ্রামের ছেলে মেয়ে, ওরা হলো পানির পোকা। কথা সত্যি, টুনির সঙ্গে থাকে বিরাট এক বাহিনী। শওকত একদিন এক মহিষ ধরে আনলো। বিশাল মহিষ, টকটকে রক্তবর্ণ চোখ, বাঁকানো শিং। মনোয়ারা তীক্ষ্ণ কণ্ঠে বললেন,
কি সর্বনাশ! এই আজরাইল উঠানে কেন? শওকত হাসি মুখে বলল, বড় ঠান্ডা জানোয়ার, টুনির জন্যই আনলাম। কি বলছো তুমি? টুনি এটা দিয়ে কি করবে? উপরে বসবো? পাগল নাকি? খুব ঠান্ডা জানোয়ার। বের হও, এক্ষুনি এটা নিয়ে বিদায় হও। পাগলের কারবার, বলে কি ঠান্ডা জানোয়ার? শওকত মহিষ নিয়ে বের হয়ে যাবার কিছুক্ষণ পরই মনোয়ারা আতঙ্কিত হয়ে লক্ষ্য করলেন টুনি সেই মহিষের পিঠে। মহিষ গদায় লস্কির চালে ঘুরে বেড়াচ্ছে, পেছনে একদল ছেলেপুলে। নীলু মুগ্ধ হয়ে এই দৃশ্য দেখছে। সে বলল, একটা ক্যামেরা থাকলে ভালো হতো, ছবি তুলে রাখা যেত। সুন্দর লাগছে না মা? এতক্ষণ পড়ছিলাম জনপ্রিয় উপন্যাস এসব দিনরাত্রির ২৭তম পর্ব। আশা করি সঙ্গে ছিলেন সবাই এবং আগামীতেও সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে।